নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। গল্পের ঢেউয়ে ঢেউয়ে গল্পের সিরিজে আজকের গল্প পড়ব ঋত্বিক কুমার ঘটকের লেখা গল্প ভূস্বর্গ অচঞ্চল। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প ভূস্বর্গ অচঞ্চল, লেখক ঋত্বিক কুমার ঘটক। চরম শীত পড়েছে আজ। আশ্চর্য, এই কথাটাই বারে বারে মনে হচ্ছে মকবুল শেরওয়ানির। বারমুলার সরু প্রধান রাস্তাটা, পাশের কাঠের দোতলার বিবর্ণ সাইনবোর্ডগুলো, রাস্তা বোঝায় উল্লসিত হানাদারের দল, এসব পেরিয়ে দূরের দুর্বিনীক্ষ তুষারাবৃত পর্বত শিখরটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন তিনি। কেমন আচ্ছন্ন হয়ে পড়েছেন যেন। বারমুলার রাস্তায় বরফ পড়েছে গত রাতে। কলার উল্টানো মোটা ওভারকোট পরা আফ্রিদি আর মোমেনদের ভারী বুটের তলায় সে বরফ মলিন, কাদা মাখা। পাহাড়ের দিক থেকে জোর করে চোখ সরিয়ে আনেন শেরওয়ানি। হানাদারগুলো নিজেদের মধ্যে কথা বলা বলি করছে। খোঁচা খোঁচা দাড়িওয়ালা, জায়গায় জায়গায় তুষার দুষ্ট মুখওয়ালা পাখতুনগুলো কথা বলছে। মুখ দিয়ে তাদের ধোঁয়া বেরোচ্ছে। দেখে কেমন মায়া লাগে তার। ওরা যেন মানুষ নয়, বিবর্তনের প্রথম আমলের বাসিন্দে, জাভাম্যান বা প্যালিওলিথিকদের সমগোত্রীয়। ওপাশটাতে রাইফেল কাঁধে ফেলে কয়েকটা হানাদার সিগারেট টানছে। একদিকে একটা গোলায় ধসা বাড়ির একটা দেওয়াল সমেত ভিতটা দেখা যাচ্ছে। অনেকগুলো বড় ছোট কাঠ পড়ে আছে এখানে ওখানে। কতগুলো ক্ষুধার্ত কাশ্মীরি ছেঁড়া সালোয়ার আর মোটা কম্বল গায়ে এসে দাঁড়িয়েছে একাধারে কুকুরের মতো জড়ো হয়ে। লুট হওয়া মেওয়ার দোকানের সিঁড়ির ওপর হাতে দড়ি বাঁধা অবস্থায় বসে এ সমস্তই লক্ষ্য করছিলেন মকবুল শেরওয়ানি। তার পাশে আহমদ জান। লোকটা ডাল হ্রদে মাছ ধরে দিন কাটাতো। চারিদিকে পাহাড় ওঠা শান্ত নিস্তরঙ্গ ডাল হ্রদে ভোরের কুয়াশার অস্পষ্টতার মধ্যে আহমদ জান বর্ষা দিয়ে মাছ গাঁথত। ন্যাশনাল কনফারেন্সের আহ্বানে উপত্যকার শেষে এসে পড়েছে। রোগা ছোট মানুষ, কিছু ভীতু, কিছুটা লাজুক, লড়াইয়ের একেবারে কিচ্ছু বোঝে না। গেরিলারদের ঘাঁটিতে বসে থাকাই তার একমাত্র কাজ ছিল। কাল শেষ রাতে যখন হঠাৎ হানাদারেরা এসে পড়ে, সামনের টিলার ওপর দিয়ে তিনি আর এই আহমেদ জানই ধরা পড়ে যান। লোকটা দু হাত দিয়ে হাঁটু জড়িয়ে তাতে মাথা রেখে মৃদু কাঁপছিল। পুরু নোংরা কম্বলে শীত বুঝি মানে না। কাল শেষ রাতে মেয়েদের ধর্ষণের কাহিনী অনেক শুনেছেন, অনেক অত্যাচারিতা নারীকে দেখেছেন শেরওয়ানি, কিন্তু ভোর রাতে আসার পথের ঘটনাটা শিরায় শিরায় আগুন ধরিয়ে দেয়। মেয়েটিকে বারমুলার মাইলখানেক ওপরে তারা দেখতে পান। রাস্তার ধারের একটা নয়াঞ্জলির মধ্যে পড়েছিল সে। সমতালে অনেকগুলো পায়ের আওয়াজ শুনে উঠে আসার চেষ্টা করছিল মেয়েটি। সে ছিল সন্তান সম্ভবা। ছেঁড়া সালোয়ার আর জামা রক্তে ভেসে যাচ্ছিল। রক্তমাখা দোপাট্টা মাটিতে লুটোচ্ছিল। এই শীতে প্রায় অনাবৃত দেহে পড়েছিল কতক্ষণ কে জানে। ঠোঁট দুটো তার শীতে নীল হয়ে গিয়েছিল। কি বিভৎস দৃশ্য! রাস্তার ঠিক মাঝখানে এসে পড়েছিল। নড়বার শক্তি তার আর ছিল না, কিন্তু জ্ঞান হারায়নি। এদের দেখে তার সে কি ভয়, ব্যাকুলতা। কয়েকটা আজাদ কাশ্মীর বাহিনীর সেনানীরা মেয়েটাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে থাকে। একজন একটা অশ্লীল ভঙ্গি করে চেঁচিয়ে জঘন্য একটা কথা বলে। সবাই হেসে ওঠে। ওরা চলে আসার খানিক পরেই
মেয়েটা নিশ্চয়ই মরে গিয়েছে। আজাদ কাশ্মীর এরাই বটে। এর মধ্যে উপজাতি আছে, আমেরিকান ব্রিটিশ সাহেব আছে, পাকিস্তান ফৌজের সৈন্যরাও আছে, নেই কেবল কাশ্মীরি। মুসলিম কনফারেন্সের শত চেষ্টা সত্ত্বেও এদেশের খুব কম লোকই ও দলে যোগ দিয়েছে। আর এরা কাশ্মীরকে আজাদ করছে এইভাবে, এই মা বোনেদের ধর্ষণ করে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে, অসহায় সম্পত্তি লুট করে। মুসলমানেরা নয়, আজকের মেয়েটার মতো বেশিরভাগ ধর্ষিতাই মুসলমান, বিতাড়িত লুণ্ঠিত অসহায়রাও মুসলমান। এরা মানুষই নয়, পশু পিশাচ সব। অর্থ আর নারী দেহ এছাড়া আর কিছু এদের মনে সাড়া জাগাতে পারে না। গভীর ঘৃণা আর অনুকম্পা হয় শেরওয়ানির। অক্টোবর মাস, শীতের সুবিধেটা এরা পুরো গ্রহণ করেছে। সামনের মাস কটা এরকমই যাবে, তারপর কাশ্মীর দেখবে, শেরি কাশ্মীর দেখবেন। প্রতিশোধের সেই পরম দিনে বেঁচে যে থাকবেন না তিনি, তা শেরওয়ানি জানেন। একবার ধরেছে উৎপাতকারীদের নেতা মকবুল শেরওয়ানিকে, ওরা আর ছাড়ছে না। তাতে আর কি হয়েছে, এই তো স্বাভাবিক। তার খালি মায়া হচ্ছে আহমদ জানের জন্য। বেচারা ডাল হ্রদ তীরের অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয় ছেড়ে এসেছিল বটে, কিন্তু ও এ কাজের উপযুক্তই নয়। কেমন যেন নেতিয়ে পড়া লোক। গেরিলাদের জন্য যে ক্ষিপ্রতার প্রয়োজন তার কিছুই ছিল না লোকটার মধ্যে। ওর দিকে তাকান তিনি, কেমন আচ্ছন্নের মতো মাথা গুজে বসে কাঁপছে। কাঁদছে নাকি? তা পারে। মকবুল শেরওয়ানি বিরক্ত হয়ে ওঠেন। লোকটা মরবেই, মিছিমিছি খানিকটা হাতে পায়ে ধরাধরি করে বুটের বাড়ি খাবে। হাঁটু দিয়ে ধাক্কা মারেন তিনি ওকে। আহমদ জান মুখ তুলে তাকায়। না, কাঁদছে না, তবে চোখ দুটো কেমন চকচক করছে আর থুতনিটা থরথর করে কাঁপছে। শীতে বোধ হয়। বললেন শেরওয়ানি, কি আহমদ জান, শীত করেন নাকি? অন্যমনস্কভাবে ও বলে, আচ্ছা, কতদিনের মধ্যে সরকারি বাহিনী এখানে আসতে পারে? লোকটা ভয় পেয়েছে। তিনি বলেন, এই তো শীতের শুরু, তাছাড়া হানাদাররাও সবে আক্রমণ করেছে। গোটা শীতের মধ্যেও আমাদের অন্যদের দলে না আসারই সম্ভাবনা। এখানে আসতে অন্তত পক্ষে মার্চ এপ্রিল তো বটেই। আমাদের কোনো আশা নেই, যোগ করেন তিনি। আমি সে কথা বলছিলাম না। আহমেদ জান হঠাৎ ঝুঁকে পড়ে তার দিকে। শেরি কাশ্মীর একদিন এখানে আসবেন তো? এরা হটে যাবে তো? মকবুল শেরওয়ানি দৃঢ়তার সঙ্গে বলেন, নিশ্চয়ই, আমরা এই পশুদের হাত থেকে কাশ্মীরকে রক্ষা করব। একজন সত্যিকারের কাশ্মীরি বেঁচে থাকতে লড়াই চলবে। আহমেদ জানের কৌতূহল মিটে যায়। আবার হাঁটুতে মুখ গুজে পড়ে থাকে। কি ভাবছে ও? এমন বেখাপ্পা প্রশ্ন করে কেন? আবার রাস্তাটার দিকে চান তিনি। হানাদারগুলো তেমনই যে যার কাজে ব্যস্ত। একটা ঠান্ডা কনকনে বাতাস আরম্ভ হলো। হাড়ের ভেতর পর্যন্ত যেন কেটে দিয়ে যায়। গুটি সুটি হয়ে বসলেন তিনি। কিছুক্ষণ কেটে যাবার পর একটা ইউনিফর্ম পরা ক্যাপ্টেন এসে হাজির হয়। আগে ওকে দেখেছেন তিনি। দেখে বোঝা যায় কীরকম কুটিল লোকটা। সে দুটো সিপাহীকে কি যেন বলে, তারা এগিয়ে আসে। বরফের মধ্যে ওদের বুট বসে যাবার একটা অদ্ভুত আওয়াজ হতে থাকে। ওরা এসে ওদের সামনে দাঁড়ায়। মকবুল প্রস্তুত করেন নিজেকে। আহমদ জান মুখ তুলে একটু উদ্ভ্রান্ত, একটু অর্থহীন দৃষ্টিতে তাকিয়ে ওদের দেখে। ওরা আহমদ জানকে তুলে ধরে ও ওদের দিকে অন্যমনস্কভাবে চায়। লোক দুটো খাঁটি আফ্রিদি, 6 ফুটের ওপর লম্বা বিশাল চেহারা। একটার আবার বসন্ত হয়েছিল বোধহয়, সারা মুখ দাগে ভর্তি, বাচকটা নষ্ট, আর একটার মুখে খোঁচা খোঁচা দাড়ি। দুজনেরই মুখে নির্বোধ গর্বের ছাপ সুস্পষ্ট, যেন দুটো অসীম শক্তিশালী রোবট
মস্তিষ্ক বলে কিছু নেই। আহমদ জানকে ওরা হাঁটিয়ে নিয়ে গেল ক্যাপ্টেনের কাছে। মকবুল শেরওয়ানি ঘাবড়ে গেলেন। নিশ্চয়ই ওরা ওকে এখন জিজ্ঞাসাবাদ করবে। ও লোকটা যেমন ভীতু, এর আগে থেকেই যেমন কুঁকড়ে আছে, প্রশ্ন করা মাত্র যা জানে বলে দেবে। উনি উঠে দাঁড়ান ওর দৃষ্টি আকর্ষণ করার জন্য। একটা সৈন্য সরে এসে রাইফেলটা তোলে। ক্যাপ্টেন ওকে লক্ষ্য করতে থাকে। তারপর কি ভেবে চলে আসে ওর কাছে। আহমদ জানকে ওরা এগিয়ে নিয়ে আসে। ক্যাপ্টেন ওর সামনে দাঁড়িয়ে আহমদ জানকে বলে, তাহলে এই হচ্ছে সর্দার। আহমেদ কি যেন ভাবে, মাথা ঝাঁকায় অন্য মনস্ক। কি যেন একটা কথা সেই কাল থেকে ভাবছে ও। ক্যাপ্টেন ওর মুখের বিদ্রুপপূর্ণ চোখ বুলিয়ে যায়। তারপর আহমদকে বলে, বেশ, তোমার নাম কি? আহমদ জান। বেশ বেশ, তা শোনো আহমদ জান, তোমাকে আমরা ছেড়ে দেব। তুমি কিন্তু তোমাদের দলে কে কে ছিল এবং কোথায় আড্ডা আমায় বলে দেবে। দেখতে পাচ্ছ তো কিভাবে অর্থ আমরা পাচ্ছি। কাজ ঠিক করলে তাও মোটাই মিলবে। তোমার মতো সত্যিকারের স্বদেশ ভক্ত কাশ্মীরি চাই আমরা। হিন্দু রাজা আর হিন্দুস্তানি সরকারের ধোকায় কাশ্মীরিরা ভুলবে না। সশঙ্কিত চোখে মকবুল শেরওয়ানি ওকে দেখেন। আহমেদ জানের মুখ গভীর চিন্তামগ্ন। এসব কথা যেন শোনেইনি সে। ক্যাপ্টেনের ধৈর্যচ্যুতি হয়। শুনছ, বহু টাকার ব্যাপার, প্রাণও বেঁচে যাবে। ক্যাপ্টেন মুখ এগিয়ে বলে, লোকটা হাবা নাকি? শুনছ, আবদুল্লাহ দলের পরাজয় হবেই। বেলা থাকতে সুযোগের। শেখ আবদুল্লাহর নাম কানে যেতেই ও যেন কথা খুঁজে পায়। কুত্তা, শেরি কাশ্মীর এখানে আসবেনি। কলের পুতুলের মতো কথাগুলো বলে। তারপর পরম নির্লিপ্তভাবে ক্যাপ্টেনের এগুনোর মুখে খানিকটা থুতু ফেলে। চমকে ক্যাপ্টেনটা মুখ সরিয়ে নেয়। সৈন্য দুটো রাইফেলটা উঁচোয়। নির্বিকারভাবে দাঁড়িয়ে আহমেদ জান। শীতে শুধু থেকে থেকে শিহরণ লাগে ওর। ক্যাপ্টেন রুমাল বের করে মুখ মুছতে থাকে। ওর মুখ রাগে লাল। আহমেদ জান দাঁড়িয়ে থাকতে থাকতে যেন নতুন কথা খুঁজে বের করে। কুত্তা। ক্যাপ্টেন থরথরে হাতে পিস্তল বের করে। তারপর আবার কি ভেবে ওটা খাপে রাখে। তারপর কালো সেপাইটাকে আহমদের কম্বল খুলে নিতে বলে। ওর কম্বল খুলে নেওয়া হলো। তার তলে একটা সাধারণ ভেস্ট আর শার্ট। এক এক করে তাও খুলে নিল তারা। কেবল সালোয়ার পরে ওই শীতে আহমদ জান দাঁড়িয়ে থাকে। বাতাস বরফের চেয়েও ঠান্ডা। আহমদের রোগা দেহটা কেমন নীল লাগে শেরওয়ানির কাছে। আহমদ জান ওদের বাধা দেয়নি, বরং সাহায্যই করেছে। তার দাঁতে দাঁত ঠোকার শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। কোনো রকমে বলে, কুত্তা মুর্দাবাদ। ক্যাপ্টেন আর সহ্য করতে পারে না। ভারী বুটের এক আচমকা লাথিতে ওকে সেই কাদা মাখা বরফের মধ্যে ফেলে দেয়। শেরওয়ানি শিউড়ে ওঠেন। নির্বিকার মুখের ভাব ওর। কানা সিপাই কোথায় চলে যায়। আহমদ জান মকবুল শেরওয়ানির দিকে তাকিয়ে বলে, কেমন, ঠিক করিনি আমি? মকবুল বলে ওঠেন, তুমি? একজন সিপাহী তার হাত চেপে ধরে। ধীরে তিনি হাতটা ছাড়িয়ে নেন। কানা সিপাহীটা খোঁজাখুঁজি করে একটা ভাঙা দরজার এক পাল্লা নিয়ে আসে। ক্যাপ্টেন ইশারায় সেটা আহমেদ জানের বুকের ওপর রাখতে বলে। মকবুল শেরওয়ানি চঞ্চল হয়ে ওঠেন। পশু, নীচ, জঘন্য পশু এরা। তিনি ক্যাপ্টেনকে না বলে পারেন না। নিশ্চয়ই তুমি? ক্যাপ্টেন হিলের ওপর ঘুরে বিদ্রুপপূর্ণ চোখে তার দিকে তাকিয়ে বলেন, শাট আপ। মকবুল চোখ বোঝেন। চারজন সেপাই পাল্লাটার ওপর দাঁড়িয়ে নাড়াতে থাকে। আহমেদ জানের মুখ দিয়ে কোনো আর্তনাদ বেরোয় না। কষ্ট করে ঢোক গিলে ফের বলে,
কুত্তা! মুখ দিয়ে ওর, নাক দিয়ে ওর চাপ চাপ রক্ত বের হতে থাকে, গাঢ় লাল তার রং। অল্পক্ষণের মধ্যেই আহমদ জান মারা যায়। সিপাহীগুলো এতে উল্লসিত হয়েছে বোধ হলো। একজন পা দিয়ে তক্তাটা সরিয়ে দিল। ক্যাপ্টেন ওর সম্বন্ধে আর চিন্তা করছে না। সে ঘুরে এদিকে তাকায়, তারপর আস্তে আস্তে বলে, তবে তুমি সর্দার? বেশ বেশ। ভিড়ের মধ্যে থেকে একজন কাশ্মীরি তার কাছে আসে। লোকটা তার চেনা, এখানকারই লোক। কানে কানে ক্যাপ্টেনকে কি যেন বলে সে। ক্যাপ্টেন ভুরু তুলে বলে, তাই নাকি? লোকটা কি বিশ্রী করে হাসতে থাকে। ক্যাপ্টেন বলে আবার, তোমার কথা মনে রইল? ও মকবুল শেরওয়ানি সাহাব, আদাবর্স। ন্যাশনাল কনফারেন্সের বড় লিডার, আদাবর্স। ও একটা সিগারেট ধরিয়ে বিদ্রুপের ভঙ্গিতে সেলাম করে। কায়েদি আজম যখন বারমুলায় আসেন বিশ্রাম করতে, তখন তুমিই তার সবাই গোল পাকিয়েছিলে। মকবুল শেরওয়ানি খুব মিষ্টি করে হাসেন। না, মিস্টার জিন্না যখন এসেছিলেন তার সভামঞ্চে উঠে তখন দুটো কথা বলেছিলাম মাত্র। শ্রীনগরে শেখ সাহেবের সামনে তিনি বলেছিলেন আমাদের রাজনীতিতে তিনি মাথা ঘামাবেন না। তারপরে কিন্তু মুসলিম কনফারেন্সের হয়ে নানা কথা বলেন অন্য সভায়। এখানেও সেই ব্যাপারই করতে যাচ্ছিলেন, অর্থাৎ সাম্প্রদায়িকতা ছড়াচ্ছিলেন। তাই আর কি, তার সভায় উঠে দুটো কথা বলেছিলাম। ফলে ভয় পেয়ে তিনি এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যান। ডোগরা সৈন্যদের সাহায্য নিয়েছিলেন। তা এখানকার দুষ্টু লোকেরা বলে থাকে বারমুলাই ভারতের একমাত্র স্থান যেখান থেকে জিন্নাকে প্রাণ হাতে করে পালাতে হয়েছে। ক্যাপ্টেন আস্তে আস্তে লাল হয়ে ওঠে, তারপর ছোট একটা হু বলে দ্রুত পদে চলে যায়। মকবুল শেরওয়ানির মনে হচ্ছিল ওই আহমেদ জানের কথা। লোকটা এত মিনমিনে স্বভাবের ছিল, কথা বলতে পর্যন্ত পারত না ভালো করে। এখানে এসে অবধি ডাল হ্রদের ধারে ফিরে যাওয়ার ইচ্ছে তার কীরকম প্রবল ছিল তার জানা আছে। হঠাৎ লোকটা এত জোর পেল কোথা থেকে? ক্যাপ্টেন তখন রাস্তার ধারে পড়ে থাকা কাঠগুলোকে পা দিয়ে ঠুকতে ঠুকতে কি যেন বলছিল, আর মাঝে মাঝে গোলায় ভাঙা বাড়িটা নির্দেশ করছিল। লোকটা তারপর চলে গেল কোথায়। মকবুল শেরওয়ানি বসে পড়েন আবার। খানিকক্ষণ কেটে যায়। তার চোখের সামনে সৈন্যরা ভিতটা পরিষ্কার করে ফেলল। কয়েকজন মিলে দুটো ছোট বড় কাঠ আড়াআড়ি বেঁধে একটা ক্রস তৈরি করে। ভিতে সেটা পোতা হলো। ক্যাপ্টেনটা খেয়ে এলো বোধহয়, মুখ মুছতে মুছতে এলো। মকবুল শেরওয়ানিকে ওই ভাঙা বাড়িটার দিকে নিয়ে যাওয়া হলো। যেতে যেতে তিনি আহমদের দেহটার পাশে থমকে দাঁড়ালেন। সিপাহী দুটো কিছু বলে না। তিনি তাকালেন শীর্ণ ক্ষীণ মুখটির দিকে। মুখের পাশ দিয়ে রক্তের চাপ নেমে গেছে, নাকের 2 ফুটো দিয়ে রক্তের ধারা। সালাম আহমেদ জান, শেরি কাশ্মীরের পার্শ্বচর মকবুল শেরওয়ানি তোমায় সেলাম জানাচ্ছে। শেখ আবদুল্লাহ তোমায় সেলাম জানাচ্ছেন। সারা কাশ্মীর তোমায় সেলাম জানাচ্ছে। একদিন তামাম হিন্দুস্তান তোমায় সেলাম জানাবে। এখনো তুমি পড়ে আছো এই অক্টোবরের সকালে, এই বারমুলার সদর রাস্তায়, এই হানাদারদের সামনে একটা নির্বিকার নীরব ধীর প্রতিবাদের প্রতিমূর্তি। খোদা হাফেজ। উপত্যকার ওপান্তে পাহাড়ে বরফের চূড়োটা দাঁড়িয়ে, কুয়াশায় তার কোল ঢাকা, সবের প্রান্তরেখা অস্পষ্ট। কি একটা রহস্য জড়িয়ে আছে। ঠান্ডা কনকনে বাতাসটা এখন রীতিমতো ছোটোখাটো ঝড়ে দাঁড়িয়ে আছে। রাস্তার আনাচ কানাচ থেকে বরফের গুঁড়ো উড়ে আসে। একটু দূরের জিনিসও ঝাপসা। সূর্যদেব একবার দেখা দেওয়ার পর কুয়াশার পাতলা মেঘের আড়ালে চলে গেছেন। কেমন একটা চাপা জ্যোতি চারিপাশে। মকবুল শেরওয়ানি এগিয়ে চলেন। তারপর আরম্ভ হলো 2000 বছর আগের ইতিহাসের পুনরাভিনয়। ভাবে নয়, কাজে।
সত্যি সত্যি সেই ধসা ভিতের ওপর ক্রসের সঙ্গে দড়ি দিয়ে তাকে বাঁধা হলো। তারপর কানার সৈন্যটা বড় বড় লোহার গজাল আর একটা বড় হাতুড়ি নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। ক্যাপ্টেনটা হাসি মুখে তাকে দেখছে। কাশ্মীরিগুলো একপাল কুকুরের মতো একটু একটু করে সরে এলো। ন্যাশনাল কনফারেন্সের নেতার পরীক্ষা হলো শুরু। ক্যাপ্টেনটা এগিয়ে এসে বলল, দেখো শেরওয়ানি, তুমি নিশ্চয়ই ও লোকটার মতো বোকা নও। নিজের কিসে ভালো মন্দ তা তুমি নিশ্চয়ই বোঝো। তোমাকে আমার মারবার ইচ্ছে নেই। সত্যি মারতে আমার কষ্ট হবে রীতিমতো। বীরের কদর বীরে বোঝে। শোনো, এইসব কারণেই যদি তুমি অন্তত শত্রুতা না করো, তোমায় আমি মারব না, সঙ্গে করে রেখে দেবো। তোমার কোনো কষ্ট হবে না। আরও কত ন্যাশনাল কর্মী আমাদের দলে যোগ দিয়েছে। তোমাকে চাই কি ভালো সিভিলিয়ান কাজও দেওয়া যেতে পারে। আর কথা না শুনলে দেখতেই পাচ্ছ কি ধরনের পরিণতি অপেক্ষা করছে। অবশ্য আমার বিশ্বাস তুমি আমার কথা বুঝবে। শেরওয়ানি চুপ করে থাকেন। ওদের দলে যোগদানকারীদের উনি জানেন। ভীত লালায়িত কতগুলি লোক এ প্রস্তাব করার কারণও বুঝতে পারেন তিনি। কাগজে কাগজে জগতের কাছে অনেক মিথ্যা কথা বলার সুযোগ পাওয়া যাবে। ওর সম্মতি লাভ একটা সত্য অধিকার করার চাইতেও মূল্যবান। ক্যাপ্টেন বলে, তাহলে বলো, আজাদ কাশ্মীর জিন্দাবাদ। একসঙ্গে সৈন্যগুলো চেঁচিয়ে ওঠে। লোকটার মুখে থুতু দেবেন নাকি? না, সেটা বড় নোংরা হয়ে যাবে। আবার ও বলে, কে চুপ করে আছো কেন? এই বলি, আজাদ কাশ্মীর মুর্দাবাদ। ধীরে ধীরে প্রত্যেকটা কথায় জোর দিয়ে পরিষ্কার গলায় বলে শেরওয়ানি। ক্যাপ্টেনের চোখ দুটো ছোট হয়ে আসে। হঠাৎ ও হেসে ওঠে। বীরত্ব দেখাবার চেষ্টা করছো? বেশ বেশ, এই লাগাও। বাঁ হাতখানা আড়াআড়ি তক্তার সঙ্গে ধরা হয়। কানাটা গজালটা লাগিয়ে ঠুকতে যায়। শেরওয়ানি ঠোঁট চেপে চোখ বোঝেন। আবার ক্যাপ্টেনের হাসি। বীরত্ব ছুটে যাচ্ছে ক্রমে। না, দুর্বলতা সেখানে চলবে না। জানোয়ারের হাজার অত্যাচারেও কাশ্মীর টলবে না। ভেবেছ ঢুকলাম আর সারা দেশটা বিশ্বাসঘাতক হয়ে গেল? শের কাশ্মীর জিন্দাবাদ, কাশ্মীর সরকার জিন্দাবাদ। ক্যাপ্টেনের ধৈর্যচ্যুতি হয়। মাটিতে পা ঠুকে বলে, দেরি করো না, আরম্ভ করো। আধুনিক ইতিহাসের এক নতুন উজ্জ্বল অধ্যায়ের শুরু। গজালের তীক্ষ্ণ মুখটা হাতুড়ির এক আঘাতে নরম মাংস ভেদ করে ঢুকে যায় কাঠে। রক্ত গড়াতে থাকে। শেরওয়ানির মনে হচ্ছে যেন আগুন ছুটছে এক এক আঘাতে। ঝলকে ঝলকে তীব্র ব্যথা হাত থেকে কাঁধে, কান থেকে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। দাঁত দিয়ে উনি ঠোঁট চেপে থাকেন। ক্যাপ্টেন প্রশ্ন করে, কে বলবে আজাদ কাশ্মীর জিন্দাবাদ? উত্তর না পেয়ে ও রোগ ক্রমেই চড়তে থাকে। এই হাতা লাগা, ডান হাতটা এবার। উফ, কি যন্ত্রণা! আর পারা যায় না। কিন্তু কাশ্মীর সরকার জিন্দাবাদ চিৎকার করে ওঠেন শেরওয়ানি। ক্যাপ্টেন এবার খেপে যায়। এলো পাথারি ঘুষি মেরে যায় ওর চোখে মুখে। গালটা অনেকখানি কেটে যায়। রক্ত পড়ছে মুখের ওপর। কেমন নোনতা তার স্বাদ। কাশ্মীরি জনতা আস্তে আস্তে পিছিয়ে যায়। তারাও এ দৃশ্য সহ্য করতে পারছে না। মাথাটা ঘুরছে। কপালের বাঁ দিকটা ফুলে গেছে শেরওয়ানির। লাল টকটকে চোখ মেলে তাকালেন তিনি।
শের-ই কাশ্মীর জিন্দাবাদ। কথাগুলো যেন হাতুড়ির আঘাতের মতো লাগে গিয়ে ক্যাপ্টেনের গায়ে। সে পাগলের মতো চেঁচাতে থাকে, লাগাও, অপেক্ষা করো না, লাগাও। কানা সেপাইটা ইতস্তত করে, রোবটেরও হৃদয় আছে কি, ও যে মরে যাচ্ছে। আমিও তো তাই চাই, এই রকম যন্ত্রণাই দিতে চাই। আবার এক চোট ঘুষি বর্ষিত হয়। মাথাটা যন্ত্রণা অনুভব করছে না, স্নায়ুগুলো অসাড় হয়ে গেছে। শুধু অসীম ইচ্ছা শক্তির বলেই তিনি ওর দিকে তাকিয়ে বলেন, আজাদ কাশ্মীর দল মুর্দাবাদ। একটার পর একটা গজাল তার দেহে ঢুকতে থাকে। পর্বত চূড়াটা কি জ্যোতির্ময়ী না লাগছে, উপত্যকাটা কি সুন্দর, আকাশটা ধোঁয়াটে হয়ে মিলিয়ে গেছে, অপরূপ ভূগর্ভ কাশ্মীর। এই চেনার গাছটা বরফে ঢাকা, বিমলিন শ্বেত বরফগুলো কত অদ্ভুত নকশাই না তৈরি করেছে ওখানে। বাড়ির কার্নিশে, টিনের চালে ও গাছটা একদিন সবুজ হয়ে উঠবে, সবুজ পাতায় ভরে যাবে। উপত্যকার আঙ্গুরের বাগান ভর্তি রস ভরা আঙ্গুর হবে। কাশ্মীর গালচের মতো নরম ঘাসের আস্তরণে উপত্যকাটা ভরে যাবে। বসন্ত আসবে, বসন্তের সঙ্গে আসবে সৈন্যবাহিনী, দলে দলে কাতার দিয়ে লোক, পাহাড় পেরিয়ে গিরি সংকট অতিক্রম করে, নদীতে সাঁকো বেঁধে, জঙ্গল পরিষ্কার করে উপত্যকার মধ্য দিয়ে পথ করে আসবে। তাদের পুরো ভাগে 6 ফুটের ওপর লম্বা বিরাট পুরুষ সুদৃঢ় লম্বা পদক্ষেপে এগিয়ে আসবেন। কাশ্মীরের বাঘ, তার সামনে কুকুরগুলো ভেসে যাবে। নতুন পত্তনি হবে, নতুন করে কাশ্মীর গড়ে উঠবে। তার স্বপ্নের কাশ্মীর ডোগরা রাজার পায়ের তলায় পড়ে থাকা কাশ্মীর নয়, জনগণের ভূস্বর্গ কাশ্মীর, ভূস্বর্গ। মাথাটা তার কেমন একটা অস্বাভাবিক ভঙ্গি করে নেতিয়ে পড়ে। ক্যাপ্টেনটা বলে, মরে গেছে, নামিয়ে ফেল। বহু দূরাগত শব্দটা কানে আসতে জড়তা কাটিয়ে উঠে আবার বলেন, শেখ আব্দুল্লাহ জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ। ক্যাপ্টেনটা হাঁপিয়ে গেছে, হতাশভাবে ভাঙা সিঁড়িগুলো দিয়ে নেমে যায়। প্রতীক্ষারত সৈনিকদের হুকুম দিয়ে সে সরে দূরে গিয়ে সিগারেট ধরায়। কয়েকটি সৈন্য সার বেঁধে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে ধরে। একটা হাবিলদার তাদের পাশে দাঁড়িয়ে হুকুম দিচ্ছে। এসবই আবছা আবছা দেখতে পান মকবুল শেরওয়ানি। পৃথিবী ক্রমে সংকুচিত হয়ে আসছে তার মরণমুখ দৃষ্টিভঙ্গিতে। আজ এই পরমক্ষণে এক মুহূর্তে তার সমস্ত জীবনটা ছায়াছবির মতো তার মনে প্রতিফলিত হয়। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি তার সমগ্র অতীতটা দেখতে পান। দেখেন, তাতে দুঃখ করবার মতো কিছু নেই। সামনের ওই উত্তুঙ্গ দুর্নিরীক্ষ পর্বত চূড়াটার মতোই জীবন শুভ্র উদগ্র, অনুশোচনার কিছু নেই তাতে। একটা প্রকাণ্ড কারণের জন্য সারা জীবন কাজ করেছেন তিনি, আর আজ তারই জন্য বিশাল মৃত্যুর সামনে এসে উপস্থিত হয়েছেন। সবচেয়ে ভালো যা তাই করে এসেছেন, এবং সবচেয়ে ভালো যা তাই করতে যাচ্ছেন। সারা কাশ্মীর তার অনুসরণ করবে। 13 রাউন্ড গুলি করে তাকে মারা হয়।